টাকা দিয়েছেন আরেকটা লোক লুৎফর ভাই ড্রাইভার, তার বিকাল ভূমিকা ছিল একটা, তিনি বলে আমি জমি দেবো, চার তুমি ঘাবড়াও না, আমার ওই গুজরের ওখানে যা জমি দেবো, আমি কলেজ করে দেবো। এইসব লোকের গান ভোলার মতন না। এই কলেজটা এইভাবেই হয়েছে। আমাদের নাসিম ভাই তারও অবদান আছে। এইভাবে কলেজটা আজকে হয়েছে। অনেকে স্বপ্ন দেখেছিল কলেজটা, অনেকে হাস্য করতে শুরুয়াত কলেজ হবে না, তারপরেও কলেজ হয়েছে। কলেজটা করার পর আমরা কলেজটা চলছে, আমাদের লিজা অনেক কথা বলে গেছে, আমাদের বিপুল সাহেব বলে গেছেন, কলেজে জাহাঙ্গীর বলে গেছেন, আমাদের বৌদি বলে গেছে। কলেজ ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। কলেজে অনেকে স্বপ্নের কথা বলেছেন, স্বপ্ন না, কাজটা করতে হবে। এখন স্বপ্ন তো দেখলাম এই 17 বছর 55 বছর সুযোগ পাওয়া যায়নি, এবার স্বপ্ন না, এবার কাজ করতে হবে, এটাই হলো কথা। স্বপ্নের মধ্যে আর বিশ্বাস করো না, কাজে পরিণত কাজ করতে হবে, যেটা বলা হবে সেটাই করা হবে। আমি বলেছি সেদিনকে সংসদে, আপনারা শুনেছেন, যে নদী ভাঙ্গন এলাকা একটা ইউনিয়ন চরের মধ্যে 9 মাস পড়ে থাকে পানির নিচে। আমার এলাকাতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা দরকার, যেটা রাজশাহী বিভাগের মধ্যে কোথাও নাই। কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিভাগের মধ্যে নাই। এবং আমুল যে কথাটা বলেছে, আমি সুযোগ পাইনি, সুযোগ পেলে আমার লিস্টে নাম ছিল আমাদের এই সুগার মিল, আমাদের জুট মিল এবং পাট রেশম বোর্ড এবং বস্ত্র কারখানা, এগুলো রাজশাহী ছিল, এগুলো সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে। আমরা অতীতে দেখেছি এই বিষয়ে আমাদের নেতৃবৃন্দ যারা ক্ষমতায় ছিলেন, আমাদের ব্যারিস্টার আমিনুল ভাই, আমাদের কবির ভাই, আমাদের শাহরি আলম সহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিলেন, তারা এই বিষয়ে কথা কম বলেছে। আমার মামা চান্দু এখানকার মন্ত্রী ছিলেন, তাদের আমল থেকে পরবর্তীকালে স্বাধীনের পর থেকে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। তারা কিন্তু এটা দেখেনি, করেনি। আমরা চেষ্টা করছি যে সুগার মিলকে, যে অবস্থা দেশে সুগার মিল, আপনারা জানেন সংসদে ব্যাপার কথা হওয়ার পর শিল্পমন্ত্রী বললেন যে আমাদের সুগার, বিদেশের সুগার 10% হয়, আমাদের সুগার 5.5, 6 বা 5-এর বেশি হয় না। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সে আমাদের কলকারখানাগুলো সব লস খাচ্ছে। আমরা প্রস্তাব রাখছি যে যে মোলাসিস গুলা হয়, সেই মোলাসিস গুলা দিয়ে যদি আমরা লজেন্স ফ্যাক্টরি বা অন্যান্য কাজ করা যায়, তাহলে এই শিল্প প্রতিষ্ঠানগুলা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে লাভ হবে। এইভাবে আমাদের কাজ হবে, কাজ করতে চাই। আপনারা 16 কথা বলছেন, আপনারা জানেন তারেক রহমান সাহেব এই মাঠে, এই কলেজে কিন্তু আমি নিয়ে আসছিলাম। তিনি বলেছিলেন যে চান তুমি আসো, আমি বললাম যে আপনি হসপিটালটা আমাদের করে দেন, হসপিটালটা তো 10 সিটের করে দেন। আমাকে বললো মিস্টার মুন বলে সব সময়, যে মিস্টার মুন তুমি আসো ভাই, আপনি আসেন, আমি এটার একটা ব্যবস্থা করবো। তারপরে তো 193 দিনের হরতাল, যে হরতাল এখনো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাঁধে ঋণের বোঝা হয়ে আছে। যে হরতাল ঋণের বোঝা হয় এখনো আছে আমাদের ঘাড়ে। সেই হরতালের মাধ্যমে আমাদের সরকার পতন হয়। পতন হওয়ার পর আমরা আর সুযোগ পাইনি। 2001 সালে আমরা একটা সুযোগ পাইছিলাম, তখনই আমাদের নেতা তারেক রহমান সাহেব আসছিলেন। আসার পর পরবর্তীকালে আমরা সুযোগ পাইনি। তবে যেহেতু আমার বাড়ি সোমবার, এই হসপিটালকে, এই ক্লিনিককে একটা হসপিটালের রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে, করতে হবে। আমাদের হাই স্কুলের বিল্ডিংটা, ওইটা আমাদের আমলেই আইজুল ভাইকে জোর করে যে বিল্ডিং করা হয়, আপনারা জানেন। সেই বিল্ডিংটা করার পর আর পরবর্তীকালে কোনো বিল্ডিং হয়নি। আমি 3 মাসের জন্য সভাপতি হওয়ার কারণে আমি অনিয়ম
ওই স্কুলের অনিয়ম, অবৈধ নিয়োগ, এইগুলার কারণে এই স্কুল পিছিয়ে আছে। যে নিয়োগগুলো এগুলো 5-6 জন নিয়োগ দিয়েছে ওই হাই স্কুলের হেডমাস্টার সহ যারা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, এই অনিয়মের কারণে এগুলা খতিয়ে দেখতে হবে। শুনে আসছে সার্কুলার দেওয়া হয়েছে, হেডমাস্টার একজনকে বসানো হয়েছিল। এই অনিয়ম, এই টাকা আত্মসাৎ কে বা কারা করলো প্রত্যেকটা ধাপে ধাপে তা তিল তিল করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হবে। যারা টাকা আত্মসাৎ করেছে তারা তখন ওই স্কুলের বিল্ডিং এর কথা চিন্তা করেনি, তারা বিল্ডিং করেনি, তারা বরং এই টাকা আত্মসাৎ করে খাই গেছে। আমি তারপরেও যেহেতু আমার বাড়ির সব এই জায়গায়, আমি আমার কাছে যে লিস্ট শিক্ষামন্ত্রী যে ডিও লেটার দিয়েছিল, সেই ডিও লেটারে বলছে আপনার কোন কোন স্কুলে বিল্ডিং নাই সেগুলো আপনি দেখান। আমি তখন এই বিল্ডিংটা আমি এই লিস্টে দিয়েছি। আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওই সিরাজউদ্দিন গার্লস হাই স্কুলের বিল্ডিং এর জন্য লিস্টে নাম দিচ্ছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। আগামী অর্থ বছরে ইনশাআল্লাহ হয়ে যাবে আমি মনে করি। আমি 16 যারা অপরাধ তার শাস্তি হবে, কিন্তু কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। আমি চাই রাজনীতি করবো, রাজনীতির মাঠে সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা এর আগে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছি, আমরা জামাতের সাথে মোকাবেলা করছি। আগামী দিন রাজনীতির মোকাবেলা করতে হলে অবশ্যই তাদের সাথে রাজনৈতিকভাবে আপনারা জানেন এই সরকার একটা আসার পর থেকে মাত্র 10 দিন পর ভঙ্গুর অর্থনৈতিক নিয়ে এই সরকার আসছিল ক্ষমতায়। কোন অর্থনৈতিক অবস্থা ছিল না, কোন ব্যবস্থা ছিল না, অর্থনৈতিক সব ধ্বংস করেছে বিগত সরকার। আমাদেরকে লড়াই করতে হচ্ছে দুজনের সাথে, আমাদেরকে লড়াই করতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সাথে। খেয়াল রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রধান ছিল জামাত ইসলামের লোকজন। আমরা দেখেছি সেই ভারতীয় ছিল জামাতের লোক ছিল, আমরা দেখেছি মেডিকেল কলেজে এখনো জামাতের লোক আছে, আমরা দেখি আপনার রাজশাহী বোর্ডে এখনো জামাতের বসে আছে, জেলা শিক্ষা অফিসের এখনো জামাতের লোক বসে আছে। তারা পরিচিত ভাবে প্রত্যেকটা জায়গায় জামাতের লোক বসায় দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি লুটপাট এগুলা করছে। আমরা চাইছিলাম যে শান্তভাবে খালি নির্বাচন না হোক, নির্বাচন না হলে তো আমরা আগামী দিন ক্ষমতা আসতে পারবো না এবং মানুষের জন্য কাজ করতে পারবো। যার কারণে নির্বাচনে আসার পর যখন আমরা একটার পর একটা একজনকে মার দিচ্ছি, তখনই আমাদের সামুকে জ্বালা হয়ে যাবে। আরে ভাইরা, আমরা তো একটা দলের মানুষ, আমরা তো একটা দল করি, ক্লান্ত হয়ে গেলেন। আমরা তো আমাদের লোককেই বসাবো, এটাই বাস্তব নিয়ম। সেখানে অনিয়ম হচ্ছে কিনা, সেখানে কাজ হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, টাকা বেড়েছে কিনা, আপনার একাত্তরকে মানেন না, আপনার 71-এর সময় এই দেশে আপনার নেতা গোলাম আজমের ভূমিকা কি ছিল আপনারা জানেন। ওই টেকনাফের সাথে মিটিং করেছে, আপনারা দেখেছেন এই টেকনাফের সাথে মিটিং করে গোলাম আজম সেদিন জিতে আসছিল পাকিস্তান আমার কেউ জন্মভূমি পাকিস্তান, এদের বিরুদ্ধে না শুক্রবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ওনাদের এবং আসসালামু আলাইকুম। সরকার
পাঁচশো টাকা দিবে এখন সেখানে উনি সালে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ 100 আর জামাত বাংলাদেশের মাত্র 3 ছিল। আপনারা বলেছে এবার মানুষের মা বোনের কাছে যায় আমাদের কাছে এবং এমন কথা আমার মা বোনদের কাছে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি জিজ্ঞাসা করছে যে তুমি কাকে ভোট দিতে, এই কথা নাকি এই কথাও আপনারা বলছেন। এত কথা বলে মানুষকে বিভ্রান্তি করে দিলে দাম কি? রেজাল্ট মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করে, কারণ এই আন্দোলন আনসার যারা এই স্বাধীনতা চাইনি, স্বাধীনতা আমার মা বোনের ইজ্জত পালন করছে, আমার মা বোনকে লাঞ্ছিত করেছে, পাকিস্তানের পতাকা উড়াইছে। আর আমরা বীর মুক্তিযোদ্ধা সেদিন যুদ্ধ করেছিল, আমলের মতো মুক্তিযোদ্ধারাই সেদিনকে যুদ্ধ করে এই দেশের স্বাধীন করেছে। আমি সেলাম করি তাদেরকে যারা এই দেশে আমাদের জামাত সামাজ ছেলে যারা সেদিনকে যুদ্ধ করেছিল। আমিও ভারতে গেছিলাম, কিন্তু আমি যুদ্ধ না করতে পারি, আমার অসুস্থ কারণে আমি বাংলাদেশে ফেরত আসি। আমার ভাই আনোয়ার হোসেন সেদিন ওই ভারতের মাটির থেকে, তারা এই আমলেরা আরো অনেক, তারা সেদিনকে যুদ্ধ করেছিল। আজকে আমরা বলতে চাই, আপনারা বলেছেন ফ্যামিলি কার্ড, কিসের ফ্যামিলি কার্ড? আপনার শফিউল্লাহ সাহেব বলছে, আরে মিয়া ফ্যামিলি কার্ড হবে এই 16 ইউনিয়নে আগামী মাসের মধ্যে এই দৌলতপুর এবং চামটা দিয়ে ফ্যামিলি কার্ড আরম্ভ হবে। ঘোষণা দিয়ে গেলাম আগামী মাসের মধ্যে ফ্যামিলি কার্ড এই চামটা দৌলতপুরে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনার ফ্যামিলি কার্ডকে বলেছেন হবে না, কারণ ওই জন্য আমিও পছন্দ করেছি যে ক্যান্ডিডেট যে ছিল সেই ক্যান্ডিডেটকে এবার ফেল করাইছে দৌলতপুর চামটার লোক আপনাদেরকে ঘৃণা করে যাবার, যার কারণে ওই দৌলতপুর চামটার থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশে আমরা 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেব, আমাদের বিশ্বাস। যখন এই দেশের মানুষ খেতে পাইনি, যখন এই দেশের মানুষ বমি খাইছে, বাসন্তীর মতন মানুষ তখন কাপড় পায়নি, ঠিক সেই সময় জিয়া ক্ষমতা আসার পর মানুষকে 2 টাকা খাওয়া দিতে, পেট ভরে দিতে, চালের দাম কমাইছে, কাপড়ের দাম বাড়াচ্ছে, মানুষের দিতে হাসতে চাই। আমাদের বিশ্বাস তারই সরকার, তারেক রহমান যেগুলো বলেছে সেগুলো বাংলাদেশে অক্ষরে অক্ষরে পালন হবে। আমরা ফ্যামিলি কার্ড করছি, আমরা কৃষকদের কার্ড দিব, আমরা ইমাম মসজিদ সহ ব্রাহ্মণদের যারা পূজা করে তাদের ওই ঠাকুরদেরকেও তাদেরকেও সম্মানী ভাতা দেওয়া আরম্ভ হয়েছে। আমরা যারা ভালো যারা খেলবে, যারা জাতীয় পর্যায়ে খেলবে এবং যারা ভালো হবে, যারা জেলা পর্যায়ে ভালো হবে, তাদেরকেও আমরা মাসিক ভাতা দেওয়ার আয়োজন করেছে। কালকে শিক্ষামন্ত্রী রাজশাহী আমরাই উদ্বোধন করেছিলাম, কালকে উনি সিলেটে বলছে, আমরা রাজশাহী, আমি মিলন নতুন সহ বিভাগীয় কমিশনার সহ আমি উদ্বোধন করি। অতএব আমরা বলছি যে কাজগুলো আমরা করেছি এই কাজগুলো হবে। এই কলেজের সব কাজ হয়, এটাকে সরকারি, তাছাড়া আর কোনো কিছু বাকি নাই, 16 আনা পূর্ণ হয়ে গেছে। আপনারা বলেছেন দয়ের কথা, আমি যেও লেটার দিয়েছি এবার খোঁজ দিব যেটা কি অবস্থা আছে, কিভাবে হবে। একটা সুবিধা আমার আছে, আমার সেদিকে সংসদে বক্তৃতা দেওয়ার পর সব এমপি আমার ঘিরে দিল। আমি জামাতকে বলেছিলাম যে আপনাদের সমস্যাটা কি, আপনারা শুনেছেন, আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেন, আমিও করলাম, তারপরে সমস্যাটা কি? আপনার ওয়াকার কিসের জন্য, বুকের জ্বালা আপনাদের? আরে মিয়ারা, আপনারা কোনোদিনই তো ক্ষমতা আসতে পারবেন না, কোনোদিন এই স্বপ্ন দেখে আপনাদের ভুল। আপনাদের মানুষ ঘৃণা করে, মা বোনরা ঘৃণা করে আপনাদেরকে, কারণ
এই দেশে জামাত কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। এবং কিছু চামচা, কিছু মহিলারা এই দেশে বিভ্রান্তি করে মানুষকে, বলে বেহেশতে দেব, কেউ বলে বেহেশতে টিকিট আছে আমার কাছে। আরে বেহেশতে দেওয়ার মালিক তো রব্বিল আলামিন। কে মালিক? কে মালিক? বেহেশতের মালিক দিব আল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলা করবেন। আর ৭১ সালে মানুষকে ধর্ষণ করেছেন, আমার মা বোনকে, এগুলো কত রকম পাপ আপনারা জানেন? জামাতে ইসলাম ভাইরা জানেন না। আপনাদের বিচার আল্লাহর দরবারে হবে। আমরা কিছু কিছু মানুষ জামাতে শ্রদ্ধা করি, সম্মান করি। যেরকম আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দেলোয়ার হোসেন সাঈদী, উনি রাজনীতি করেছেন, উনি ওনার কথা বলছেন, উনি কিন্তু একটা ভালো আলেম, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছে, তার জন্য কান্নাকাটি করেছে। কিন্তু যেটা দোষ সেটা মাপ চান। মানুষের কাছে ৭১ সালে যে কাজগুলা করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম, তার জন্য মাপ চান, ক্ষমা চান। শফিউল্লাহ সাহেব, আপনার ওই মিষ্টি মিষ্টি কথা বাংলাদেশের মানুষ আপনার জায়গা দেবে না। আপনারা মনে করছিলেন রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি দখল করার পর আমাদের অনেক নেতারা ঘাবড়ায় গেছিল। আমি